কোথায়? আপনার বাড়িতে। আচ্ছা চলো। ওয়ালাইকুম আসসালাম। তোমরা কারা? আমরা এয়ার পাইলট হাই স্কুলের ছাত্র। আপনি তো একজন মুক্তিযোদ্ধা, ৭১ সালে যুদ্ধ করেছেন। আমরা আপনার কাছে মুক্তিযুদ্ধের ইতিহাস সম্পর্কে জানতে এসেছি। আচ্ছা তোমরা একটু বসো, আমি ঘরের থেকে আসি, তোমাদের সাথে কথা বলবো। গল্প শুনবা? সে তো অনেকদিন আগের কথা, আজ থেকে ৪৪ বছর আগের ইতিহাস। তখন আমি তোমাদের মতোই বয়স ছিল আমার, মাত্র ৭ম শ্রেণীতে পড়তাম। সেই ৬৯, ৭০ কি আন্দোলন দেশে, স্বাধীনতার আন্দোলন। ৩রা মার্চ ১৯৭১ সাল স্বাধীনতার ইশতেহার ঘোষণা করলো পল্টন ময়দানে। আর ঢাকার বটতলায় স্বাধীন বাংলার পতাকা উত্তোলন করলো ছাত্র নেতা আসম আব্দুর রব। হাজার হাজার ছাত্র, তাদের আকাঙ্ক্ষার প্রতিফলন। আমিও ছিলাম ঐতিহাসিক ৭ মার্চ রেসকোর্স ময়দানে ঘোষণা করলো এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। তোমাদের যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত হও। আপনি কি ৭ মার্চের রেসকোর্স ময়দানে উপস্থিত ছিলেন? হ্যাঁ আমি ছিলাম। আমি তো ছোট, আমি একদম কাছের থেকে বঙ্গবন্ধুর ভাষণ, বঙ্গবন্ধুকে দেখা, মহিউদ্দিন ভাইকে দেখা, সমস্ত কিছু আমি দেখছি। এবং বঙ্গবন্ধুর ভাষণের সাথে সাথে আমি চলে আসছি বাড়িতে, বাসায় আসার সময় আমাদের ব্রিটিশ লাইব্রেরি, ঢাকা ইউনিভার্সিটির ফুলার রোডে, ওখানে ছাত্ররা এই লোহার যে গ্রিল, এই গ্রিল ভেঙে বল্লমের মতো রড বের করে নিয়ে নিছে। আমিও একটা নিছি। এইটা নিয়ে যখন বাসা যাই, বাবা দেখে খুব মারলো আমাকে, মনে করলো কোত্থেকে আমি এটা নিয়ে আসছি, আর এটা দেখতে খুব ভয়ঙ্কর। আমি জিজ্ঞেস করলো এটা কোত্থেকে আনছো? বললাম যে ব্রিটিশ কাউন্সিলের সামনে, লাইব্রেরির সামনে ছাত্ররাও ভাঙছে, আমিও একটা নিলাম। এটা দিয়ে তুই কি করবি? বললাম যে বঙ্গবন্ধু বলছে তো যার যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত হও। আমার খুব মারলো বাবা, যে তোর জন্য আমার চাকরিটা থাকবে না। তারপর ১৯৭১ সাল ২৫শে মার্চ আমাদের বাসার কাছে তৎকালীন ইকবাল হল, সেখানে তারা নির্বিচারে ছাত্র হত্যা করলো। আমাদের বাসার ক্ষেত, নিউ মার্কেট, এই আজিমপুর এলাকা, ইউনিভার্সিটি, বাঙালি আমার চোখে পড়েনি। ২, ৪ জন, ১০ জন, ২০ জন, ৫০ জন বিহারি দেখলাম। সন্ধ্যার সময় আমি পালাইছিলাম কলেজের ভিতরে এক জায়গায়। সন্ধ্যার সময়, সন্ধ্যার কিছু আগে দিয়া একটা মিছিল বের হলো, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। দৌড়াই চলে আসলাম রাস্তার মধ্যে। ওরে বাবারে, আসার সাথে সাথে দেখি নির্বিচারে গুলি। অর্থাৎ বিহারিরা মিছিল বার করছে যে বাঙালিরা জয় বাংলা শুনলে বেরিয়ে আসবে। চাচা, চাচি, জেঠা, জেঠি, ওনারা জিজ্ঞেস করে তোর বাবার খবর কি, মার খবর কি? আমি বললাম তো বাসার মধ্যে আমি 11টা লাশ পাইছি, কিন্তু 11টা লাশের মধ্যে আমাদের কেউ নাই।
অর্থাৎ এই লাশগুলি এই ঢাকা ইউনিভার্সিটির ছেলেরা এবং ওই বস্তির লোকেরা 25 মাস রাত্রে এই নিরাপদ আশ্রম মনে করে আমাদের বাসায় ঢুকছিল। এই আমাদের বাসা ঢুকার সাথে সাথে ওই লোকগুলির মেরে ফেলছে। পরে শুনলাম যে আমার মা বাবা যাতে 25 মাস রাতে যখন 12:01 ইকবালর যখন গোলাগুলি হয়, তারা আমার ভাইটাই নিয়ে ভাই বোনদেরকে নিয়ে বাবা একদম কলেজের ভিতরে চলে গেছে। ওই যে অফিসে যাইয়া তালা খুইলা বাবা এদেরকে ঢুকাই রাখছে। আমি ওই লাশগুলি আমাদের বাসার সামনে একটা গাছ আছে নিম গাছ, এই নিম গাছে গর্ত কইরা অনেক সময় লাগছে, 11টা লাশ মাটি দেওয়া গর্ত কইরা আমি লাশগুলি টাইনে আইনে গর্তের মধ্যে ফালাই মাটি দিয়া ঠেয়া দিছে। আজও লাশগুলি ওখানে আছে। শুনলে আশ্চর্য হয়ে যায়। আমার মায়ের কিছু জিনিস ছিল রূপা, এইগুলি নিয়ে আমি রূপসা বাজার বিক্রি করলাম 13 টাকা। এই 13 টাকা নিয়ে এপ্রিল মাসের 3 তারিখে আমি রওনা দিলাম ভারতের উদ্দেশ্যে। তার ছিল বর্ডারের মধ্যে তার। আমরা যখন যাই তখন আমাদেরকে বলে দিচ্ছে যে তারে যেন তোমরা টাচ না করো, সাথে সাথে মারা যাইবা। অর্থাৎ তারে টাচ করলে পাকিস্তানিরা বুঝবে যে কেউ পার হইতেছে, তারা গুলি করবে। আমরা কি করলাম, বাঁশ নিলাম, বাঁশ নিয়ে দূরের থেকে দৌড়াই যায়, বাঁশের উপরে দিয়ে যায়, ও বাঁশটা ফালাই দিলাম, এইদিকে লাফ দিলাম, ইন্ডিয়ার বর্ডারের ভিতরে ঢুকে গেলাম। দৌড়াইতে দৌড়াইতে পাহাড়ের ভিতরে চলে গেলাম। সেখানে তো আরো করুণ কাহিনী। বাংলাদেশ হলো পাকিস্তানিদের বর্বরতা, আর ওখানে যাইয়া দেখি রাস্তা রাস্তা শিশু মরে আছে, বৃদ্ধ মরে আছে না খাইয়া, বা এখানে যারা আহত হয়েছে তারা ওখানে যাইয়া এই রাস্তায় মরে আছে। আল্লাহর কাছে তো অনেক কথা বললাম যে আল্লাহ আমাদেরকে বাঁচাই আনছে, আমরা তো একটা উদ্দেশ্যে আসছি, দেশকে স্বাধীন করব। পরের দিন অর্ডার হলো আমাদের চলে যেতে হবে কোথায়, জিয়ার ক্যাম্পে। তখন তিনি হরিণা ক্যাম্পের দায়িত্বে আসে। ওনার সাথে সাক্ষাৎ হলো, কথা হলো। উনি চাঁদপুরের কোনো লোককে ট্রেনিং করাবেন না। ওখান থেকে আমরা পালাডানে চলে আসি, পালাডানা ক্যাম্পে আসি। পালাডানা 1 মাস 27 দিন আমাদের ট্রেনিং হলো, অস্ত্র, তার মধ্যে গ্রেনেড, রাইফেল, স্টেন, এসএলআর, এগুলি ট্রেনিং হলো। আমাদের ট্রেনিং ইন্সট্রাক্টর ছিল আকবর, সুবেদার আকবর সাহেব। ক্যাপ্টেন মাহবুব সাহেবের হাত থেকে আর খালিকুজ্জামান ভূঁইয়া সাহেবের হাত থেকে আমরা অস্ত্র নিয়ে 12টা ছেলে একত্রে বাংলাদেশে প্রবেশ করি। ট্রেনিং শেষে আপনারা বাংলাদেশে কোন মাসে ঢুকেছিলেন? জুলাই মাসের প্রথম সপ্তাহ আমরা বাংলাদেশে প্রবেশ করি, কিন্তু ফরিদগঞ্জে আসতে আমাদের আগস্ট মাস 1 তারিখে আমরা ফরিদগঞ্জে ঢুকি। আমরা তো ক্যাম্প করলাম বসন্ত সার বাড়ি, রূপসা, কবি রূপসা। আমরা প্রথম অপারেশন যে আমরা করি রূপসা বাজার, আমিন কেরানিকে আমরা ধরি। এই আমিন কেরানি হলো পাকিস্তানিদের দালাল। সে পুরো রূপসা এলাকা, খাজুরিয়া এলাকার তথ্য পাকিস্তানিদেরকে দিত এবং তার অনুচরদেরকে ওই রূপসাতে বিভিন্ন স্বাধীনতাকামীদের বিরুদ্ধে লেলিয়ে দিত। সে ছিল আমাদের মুক্তিযুদ্ধের একটা বাধা। এই লোকটাকে ধরার জন্য আমরা যখন রূপসা বাজার আসি, তখন আমাদের যে গাইড, সে গাইড হলো সংগ্রাম পরিষদের সভাপতি আমিনুল হক মাস্টার সাহেব এবং তারই সঙ্গী ডাক্তার ইসহাক। এই 2 জন সহ আমরা 11 জন বাজারে উঠি। যখনই উঠি তখনই ওই যারকে ধরতে যাই সেই আমাদের সামনে পড়ে গেছে।
সে আমিন কেরানি। আমরা তো চিনি না, মাস্টার সাহেব বললো এই তো কেরানি। এই কেরানি বলার সাথে সাথে মাস্টার সাহেবের হাতে ছিল পিস্তল। এই পিস্তল আমিন কেরানি থাবা দিয়া পিস্তলটা নিয়ে গেল, নিয়ে আবার মাস্টার সাহেবরে সে ধরে ফেলল। এখন এমন অবস্থা সৃষ্টি হয়েছে যে মাস্টার সাহেবের জীবন বিপন্ন, আমাদের জীবনও বিপন্ন। আমরা কৌশলে আমাদের এক বন্ধু, আমার সহযোগী অসিত কুমার চক্রবর্তী, তার স্টেন দিয়া তাকে মাথায় বাড়ি দিল। মাথায় বাড়ি দেওয়ার পরে সে মাথা এবং হাতে একত্রে বাড়ি পড়ছে। পড়ার পরে পিস্তল পড়ে গেল, ওই পিস্তল নিয়ে নিলাম, তারে আমরা ধরলাম। ধরে তার চোখ হাত বেঁধে ফেললাম, বেঁধে তাকে নৌকায় উঠালাম। নৌকাতে উঠাই কিছু দূর যাইয়া তাকে হত্যা করা হলো। এ হত্যা করার পর তার পকেটে পাইলাম টাকা, হাতে ঘড়ি, চোখে চশমা এবং তার কলম। এগুলি অক্ষত অবস্থা রেখে যেটা যেখানেই ছিল তার শরীরে, সেই অবস্থা আমরা তাকে নদীতে পানিতে ফেলে দিলাম, ওই রূপসা ব্রিজের গোড়ায়। পরের দিন সকালবেলায় তার স্ত্রী তার এক ছেলেকে নিয়ে আমাদের কাছে আসছে যে আমার স্বামীকে ফেরত দেন, বিনিময়ে 10,000 টাকা নেন। টাকাও নিয়ে আসছে সে। আমরা বিনয়ের সহিত ওই মহিলাকে বুঝালাম যে আপনার টাকা আমাদের প্রয়োজন নাই, আপনার স্বামীকে নিয়ে যান। স্বামী ওই যে খালের মধ্যে ভাসতেছে। হাজার হাজার মানুষ ঘটনাটা দেখলো যে মুক্তিযোদ্ধারা সঠিক দালালকে ধরছে এবং অপারেশন করছে। তাদের উদ্দেশ্য হলো দেশকে মুক্ত করা। আমিন কেরানি নিয়ে গেল, তার স্ত্রী, তার লোকজন। আর আমরা পরবর্তী অপারেশনের সিদ্ধান্ত নেওয়ার জন্য আমরা বৈঠকে বসে গেছি। প্রথম যে ক্যাম্পে আমরা ছিলাম, প্রথম সেই ক্যাম্পে তোমাদেরকে নিয়ে যাই, আসো। প্রায় 1 মনের উপরে এক একজনের বোঝা ছিল। আমরা এই বাড়িতে আসি। তৎকালীন সংগ্রাম পরিষদের যারা নেতা, তাদের অবস্থান আমরা জানি না, তারাও আমাদের অবস্থান জানে না। এই জন্য আমরা একদিন অপেক্ষা করার পরে আমাদের কমান্ডার বলল যে এক কাজ করো, আমরা এর মধ্যে সব খোঁজ খবর নিয়ে নেই, যেই যার যার বাড়িতে চলে যাও। যদি সেখানে যাইয়া তোমরা নিরাপদ নিজেকে মনে না করো, এখানে চলে আসবা, আইসা রিপোর্ট করবা। আমি বাড়িতে যাওয়ার পরে যাইয়া দেখলাম যে আমার পক্ষে ওই বাড়িতে অবস্থান করা কোনো অবস্থায় সম্ভব না, যেহেতু আমার আশেপাশে রাজাকার, পাকিস্তানের দালাল, এরা সবাই ছিল, এদের প্রচুর পরিমাণে। আমি যাওয়ার পরে গ্রামের মানুষ হুড় হুড় করে মুক্তিযোদ্ধা অর্থাৎ বিচ্ছু বাহিনী, এটা দেখার জন্য মানুষ আমাকে ধরে দেখতেছে যে আমি কি। আমাদেরকে পাকিস্তানিরা বলতো বিচ্ছু বাহিনী। এই বিচ্ছু বাহিনীকে দেখার জন্য মানুষ আমাকে ধরে দেখতো। আমি ভয় পেয়ে গেলাম। এই টাইমেই পাকিস্তানিরা এসে আমার বাড়ি আক্রমণ করলো, আমাকে চারিদিকে ঘেরাও করে ফেললো। যেইভাবেই হোক আমার বন্ধুরা, আমার সহযোগীরা আমার ওখান থেকে উদ্ধার করে আবার এখানে নিয়ে আসলো। আপনি যে বাড়িতে গেলেন, আপনার বন্ধুরা রাজাকারদের হাত থেকে আপনাকে কিভাবে বাঁচালো? আমার যে বন্ধুরা আমার এই তৎকালে মুক্তিযুদ্ধের পক্ষে ছিল, ওরা যখন খবর পাইছে যে আমি বাড়িতে আসছি, ওরা দেখলো যে রাজাকার আসতেছে, পাঞ্জাবিরা আসতেছে আমার বাড়ির দিকে। তারা বুঝতে পেরেছে যে আমাকে ধরার জন্য তারা আসতেছে। তারা এসেই আমাকে ছট করে আমার হাতে ধইরা লইয়া দৌড় দিল। আমি দেখি আমার আগেই আমার বন্ধুরা চলে আসছে। আমার বন্ধুরা যখন চলে আসছে, তখন আমরা 11 জন হইলাম। 11 জনের মধ্যে কমান্ডার ছিল লুৎফর রহমান ভাই, সেকশন কমান্ডার, আর 2 জন ছিল গ্রুপ কমান্ডার। একজন হলো সিরাজ, মারা গেছে, এখন মারা গেছে। আর আছে মাহবুবুর রহমান, সে গ্রুপ কমান্ডার।
এই 11 জন বৈশা আমরা এখান থেকে আমাদের যুদ্ধের পরিকল্পনা আমরা এখানে গ্রহণ করি। আচ্ছা, আপনারা এই বাড়িতে 15 দিনের বেশি থাকলেন না কেন? গেরিলা যুদ্ধরা 24 ঘন্টার বেশি এক জায়গায় থাকবে না। তার কারণ শত্রুপক্ষ তার গতিবিধি এবং তার অবস্থান সম্পর্কে জানিয়ে দেবে, এই জন্যই তারা 24 ঘন্টার বেশি থাকে। তারপর আমরা অনেক সময় পরিবেশ এবং পরিস্থিতির মোকাবিলা করার জন্য অনেক সময় একাধিক দিন এক জায়গায় থাকতে হয়। এখান থেকে আমরা আমাদের সংগ্রাম পরিষদের নেতা মহিউদ্দিন পাটোয়ারি সাহেব, উনি আমাদেরকে ইনফরমেশন করলো উনার এলাকায় যাওয়ার জন্য রূপসা বাজার, অর্থাৎ রূপসার কাছাকাছি। এই রূপসার কাছাকাছি আমরা দীনেশ বাবুর বাড়িতে গেছি, ওটা হসন্ত সাহার বাড়িও বলে। আমরা ওই বাড়িতে অবস্থান নিয়েছি। সেখানে আমরা আমাদের যুদ্ধের অপারেশনগুলি, যেগুলি যুদ্ধে আমরা অপারেশন করেছি, সেই অপারেশনগুলি ওখান থেকে আমরা করতে যাই। এখন চলো আমরা যেখান থেকে যেই শেল্টার বাড়ি থেকে যুদ্ধ পরিচালনা করছি সেই বাড়িতে তোমাদেরকে নিয়ে যাই, সেখানে নিয়ে যাই। চলো। আমাদের এই যুদ্ধটা ফরিদগঞ্জের জন্য অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ যুদ্ধ ছিল। এই যুদ্ধটা পাকিস্তানিদের যে গতিপথ, এই রাস্তাটা ছিল তাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা এই রাস্তা দিয়ে বের হতো। এই যে 7-8টা গ্রামে যে তারা জ্বালাইলো বারবার, এই রাস্তাটাই তারা ব্যবহার করত। এবং এই বাড়িটা, সৈয়াল বাড়িটা তারা জ্বালাই দিল। আমরা যখন অনুভব করলাম যে পাকিস্তানিদের গতিপথ রুদ্ধ করতে হবে আমাদের, আমরা এই বাড়ির পিছনে একটা পজিশন নিলাম। এটা হলো আমাদের ক্যাম্প, স্থায়ীভাবে আমরা ক্যাম্প গাড়লাম। আমাদের নৌকা ছিল 8টা, সময় ছিল সেই দিন বৃহস্পতিবার, নভেম্বর মাসের 2 তারিখ। 2 তারিখে যদিও আমাদের এই যুদ্ধটা হয়েছিল, কিন্তু এই যুদ্ধে আমরা আগের দিন রাত্রে এসে এখানে পজিশন নিয়েছি। এইখানে আমাদের ক্যাম্প ছিল। এই তখন বাড়ঝড় ছিল না। আমরা এখান থেকে এসে বাংকার করলাম। সকাল বেলার থেকে আমরা প্রস্তুতি নিলাম। এখানে আমাদের 2টা বাংকার ছিল। এই বাংকারগুলিতে ছিল সিরাজ ভাই, লুৎফর রহমান এবং মাহবুব, অসিত কুমার চক্রবর্তী। এই 4টা ব্যাংকার, 2টা ব্যাংকার, তারা 4 জন ছিল। আর আমার ব্যাংকারটা হলো সামনে। চলো আমরা আমার ব্যাংকারটা দেখাই, যে ব্যাংকার থেকে ওই নূর মোহাম্মদ দর্জি মারা গেছে। সেই ব্যাংকারটাতে হলো এইখানে আমাদের 2টা ব্যাংকার ছিল। এখানে ছিল সিরাজ ভাই আর রবীন্দ্র, এখানে ছিল খোকা আর আমি, 2 জন এই ব্যাংকারে আমরা ছিলাম। এইটাও একটা ব্যাংকার। এই ব্যাংকারটা হলো আমার। এখানে যখন মাটি ছিল এরকম স্তূপ, এই মাটিটা উঠাই এখানেও রাখছি। এটা হলো এল সাইজ বাংকার করার পরে যে মাটিগুলি ছিল, এই মাটিগুলি উঠাই এখান দিয়ে স্তম্ভ করে দিচ্ছে, যাতে ওখান থেকে গুলিটা আমার গায়ে না লাগে। এই বাংকার করার পরে একটু যখন ফ্রি হয়ে গেলাম, তখন এই বাংকারে মিন্দে আমি শুয়া, মানে মাটির উপরে শুয়া গান গাইতেছি, মুজিব ভাইয়া যাও রে নির্যাতিত দেশের মানুষ, জনগণের নাই মুজিব ভাইয়া যাও রে, মুজিব ভাইয়া যাও রে নির্যাতিত দেশের মাঝে, জনগণের নাও রে মুজিব ভাইয়া যাও রে। মুজিব রে ছলে কলে 24 বছর রক্ত খাইলো চষে, জাতির বাঁচাইতে যাইয়া তুমি হইলা দোষী রে মুজিব ভাইয়া যাও রে। খুব করুণ সুরে গান গাইতেছে। তখন তো যুবক বয়স, এই গানটা গাইতেছি। ঠিক ওই সময় আমাদের ওপি খবর দিল
যে পাকিস্তানিরা এসে গেছে, রাজাকার এসে গেছে। আমরা রাজাকারকে দেখলাম, তাদের সংখ্যা দেখলাম, তাদের অস্ত্র দেখলাম, এই সামনাসামনি। তখন এখানে কোনো ইয়ে ছিল না, গাছ গাছরা, কোনো দোকানপাট, কোনো ব্যারিকেড ছিল না, শুধু পানি আর ছিল জমিন। এই ছিল অবস্থান, আর ছিল রাস্তাটা। সেই রাস্তা দিয়া রাজাকাররা যখন ওই পজিশন নিল, ওই বাড়িটার পিছনে খালের পাড়ে, তাদেরও একটা খাল ছিল, তারাও একটা পজিশন পাইছে। আমরা যখন গুলি করা শুরু করলাম, তারা যখন গুলি করে, গুলিগুলি আমাদের গুলি যে তাদের সামনে পড়ে, তাদের গুলিগুলি এসে আমাদের সামনে পড়ে। যখন বুঝলাম যে রেঞ্জ বাড়াইতে হইব, তখন রেঞ্জ বাড়াইছি, 800 রেঞ্জ নিয়ে গেছি। নিয়ে পজিশন করে দেখলাম সে তো উলঙ্গ কথাবার্তা বলতেছে, ল্যাংটো হয়ে গেছে, গুলি কর, খাড়ে সে আমাদেরকে গুলি করে, আমাদেরকে গুলি করে, আমার বন্ধুরাও করে, আমাদের সহযোদ্ধারাও গুলি করতেছে, তারাও করতেছে। তারা 40 আর আমরা হলাম 8 জন। তা আমাদের অস্ত্রের সংখ্যা হলো 7, রাইফেল হলো 3, এসএলআর হলো 4। এই ছিল আমাদের অস্ত্র, দূরের অস্ত্র। আর 2টা অস্ত্র ছিল আমাদের স্টেন গান। স্টেন গানের গুলি ওখানে যেয়ে পৌঁছবে না, যার কারণে আমরা স্টেন গান এখানে ব্যবহার করিনি। তো এখানে আমরা এসএলআর ব্যবহার করছি। সেই যখন উঠছে, উঠার পরে গালিগালাজ করতেছে, হিন্দুস্তানের দালাল, কাফের, তোরা পাকিস্তান ভাঙস, শুয়োরের বাচ্চারা আয়, তোকে বাবা আয়া গেছে। তো এই গালিগালাজ সে করতেছে। আমরা এখান থেকে উত্তর দিলাম, ওই পাকিস্তানের কুত্তা, এই শুয়োরের বাচ্চা রাজাকার, তুই আয় আগা। ঠিক এই অবস্থা সেও আগাইতেছে। যখনই সে উঠছে, তখন আমি বুঝলাম যে আমি পজিশন পেয়ে গেছি। আমি রেঞ্জ বাড়াই দিলাম, 800 রেঞ্জ করলাম। তো 800 রেঞ্জের উপরে এখানে 600 রেঞ্জে কভার হয়, কিন্তু আমি 800 করলাম হিট করার জন্য। তা আমার এসএলআরে আমি যখন মাটির মধ্যে বসাই, ঠিক এলএমজির মতো বসাইছি। এলএমজির মতো বসাই আমি পজিশন নিলাম। এই পজিশন নিয়ে আমি দেখলাম যে তারা আসতেছে। সে একবার নাচে, উঠে আবার ল্যাংটো হয়ে যায়, বলে এখানে গুলি কর, আমার গুলি কর, এখানে কর। আমিও একবার তারে বললাম যে এই শুয়োরের বাচ্চা, তুই আর হাতের বিন্দু গুলি কর। গুলি দেখলাম যে অনেক উপর দিয়ে চলে যায়। তখন বুঝলাম যে সে অরক্ষিত, আমরা সুরক্ষিত। আমি বসায় যখন রেঞ্জে গুলি করলাম, গুলি করার সাথে সাথে তার এখান দিয়ে গুলিটা লাগলো, এখান দিয়ে বেরিয়ে গেল। এই অবস্থা করে আমরা গেলাম। আমরা ছিলাম 8 জন মুক্তিযোদ্ধা। জনতা ছিল আমাদের পিছনে হাজার হাজার। জনতার হাতে লাঠি, সোটা, বল্লম, টেডা, দাও, সেনি, জনতার লাঠি, জনতার শক্তি আমাদের প্রেরণা। ওই যুদ্ধটা আমরা জিততে পারছি জনতার শক্তির বলে। মুক্তিযুদ্ধকে জানো 92তম পর্বের কুইজ। বরানী যুদ্ধ সংঘটিত হয় কত তারিখে? এ 3 নভেম্বর, বি 5 অক্টোবর, সি 12 সেপ্টেম্বর, ডি 2 আগস্ট। বৃহস্পতিবারের ভেতর ঠিক জবাব পাঠাও। MJ স্পেস ABC অথবা ডি লিখে পাঠিয়ে দাও 16242 নম্বরে। ঠিক উত্তরদাতাদের মধ্য থেকে 3 জনকে পুরস্কার হিসেবে দেয়া হবে মুক্তিযুদ্ধের বই। মুক্তিযুদ্ধকে জানো 91তম পর্বের কুইজের ফলাফল। প্রশ্ন ছিল গাজীপুর শেখের ডোনে যুদ্ধ সংঘটিত হয় কত তারিখে? ঠিক উত্তর সি 27 এপ্রিল। এই পর্বের বিজয়ীরা শাহনাজ, রাজু ও সৌরভ। যথাসময়ে তোমাদের ঠিকানায় পৌঁছে যাবে পুরস্কার। আগস্ট মাসের প্রথম সপ্তাহে রূপসা বাজার এই জমিদার বাড়িতে পাকিস্তান সৈন্য, রাজাকারের দালালরা জমিদার সাহেবের সাথে বৈঠক করছে। খবরটা আমরা পাইলাম। তারা সংখ্যা ছিল প্রায় 300-র মতো পাকিস্তানি আর্মিরা। এই 300 নিয়ে উনি বৈঠক করতেছে।
আমরা আমাদের ওপি দ্বারা খবর পাইলাম যে জমিদার বাড়িতে তারা পরিকল্পনা করতেছে কিভাবে বাঙালিদেরকে নিধন করা যায়। আমরা খবরটা যখন পাইলাম, আমাদের ক্যাম্প থেকে, এখান থেকে 1 কিলোমিটার দূরে আমাদের ক্যাম্প, আমরা যখন খবরটা পাই প্রায় 1টার সময়, সেখান থেকে আমাদের অ্যামিনিশন এবং আমাদের গোলা বারুদ সহকারে আমাদের কমান্ডার হুকুম করলো মুভ। এই মুভ, আমরা তো গেরিলা, কিন্তু আজকে আমাদের প্রথম সম্মুখ যুদ্ধে লিপ্ত হইতে হইতেছে। আমরা অস্ত্রশস্ত্র গোলা বারুদ নিয়ে আমরা 17 জন মুক্তিযোদ্ধা, আমরা রূপসা বাজারের হাই স্কুলের মাঠে যে ইটের স্তম্ভ ছিল, ওই ইটের মধ্যে এসে আমরা পজিশন নিলাম এবং আমরা গোলাগুলি করা শুরু করলাম। পাকিস্তানিরা গোলাগুলি শুরু করলো। আমি পূর্বে বলছি যে ও পাকিস্তানিরা যখন এখানে আসে, আসার আগে আতঙ্ক সৃষ্টি করার জন্য এবং বাঙালি নিধন করার জন্য তারা বাজারের মধ্যে নিরীহ মানুষ তারা হত্যা করলো 8 জন। পাঞ্জাবিরা যে এখানে বৈঠকে এখনো আছে, খানা পিনা করছে, এটা কিন্তু আমরা জানতাম না। আমরা যখন দেখলাম যে বাজারের লোকজন মারা গেল, মানুষ চারিদিকে বাজার থেকে চলে গেল, তখন আমরা সুযোগ পাইলাম এবং আমরা গুলি করা শুরু করলাম। এই গুলির আওয়াজ পাইয়া, আমাদের গুলির আওয়াজ পাইয়া শত্রুপক্ষ পাকিস্তানিরা জমিদার বাড়ি ত্যাগ করে যখন যাওয়ার পথে তারাও গুলি করছে, আমরাও করছি। আমরা তাদের পিছিয়ে ধাওয়া দিলাম। ধাওয়া দিতে দিতে প্রায় 1 কিলোমিটার পর্যন্ত আমরা এখান থেকে পশ্চিম দিকে ফরিদগঞ্জের মুখে আমরা তাদেরকে নিয়ে গেলাম। সেখান থেকে তো আমরা ব্যাক করলাম, আবার পুনরায় ব্যাক করলাম। যে হতাহতর সংখ্যা এবং জমিদার বাড়ির অবস্থান আমরা জানার জন্য আমরা জমিদার বাড়িতে আসলাম। জমিদার বাড়িতে এসে আমরা এখানে নারী এবং শিশু ব্যতীত কোনো পুরুষের অস্তিত্ব আমরা খুঁজে পাইনি। এই খুঁজে না পাওয়ার কারণে আমরা সন্ধানে নামলাম জিনার উদ্দেশ্যে। পাকিস্তানিরা এই বৈঠক করছিল, তিনি কোথায়? তিনি সৈয়দ আব্দুর রশিদ সাহেব, তিনি পাকিস্তানের তৎকালীন মুসলিম লীগ তিনি সমর্থন করতেন। উনাকে খুঁজতে যাইয়া আমরা আবিষ্কার করলাম একটা নর্দমার মধ্যে, সেই পানির মধ্যে উনি ডুব দিয়ে আছে, মাথায় একটা কচুরি উনার আছে, কচুরির সাথে সাথে উনি দুলছে। তখন আমরা বুঝতে পারলাম যে এটা একটা মানুষ। আমরা উনাকে উঠাইলাম, বালতি সংগ্রহ করে উনাকে গোসল করালাম ওই পানি, দিঘির পানি দিয়া। পরবর্তীতে গোলাপ জল, বিভিন্ন আতস সুগন্ধি জিনিসগুলি উনার দিয়া, উনাকে ভালোভাবে উনার পোশাক দিয়া উনাকে আমরা সাজালাম। উনি ওখান থেকে যে ময়লা কাপড়গুলি আছিল ওখানে আমরা ফেলে দিলাম। সেই কাপড়টা নিয়ে উনাকে নিয়ে আমরা চলে আসলাম কোথায়? পাকিস্তানি পতাকা নামাতে হবে ওনার বাড়ির থেকে। যেহেতু এই এলাকাটা জমিদার অধ্যুষিত এলাকা, এই এলাকার চারিদিকে জমিদারের আনুগত্য লোক সংখ্যা বেশি। আমরা যদি এই পতাকাটা নামাই আর উনি বাংলাদেশের পতাকা উড়ায়, তাহলে বাংলাদেশের শক্তির বৃদ্ধি পাবে, সমর্থন বেড়ে যাবে। এই লক্ষ্যে আমরা ওনাকে প্রস্তাব দেওয়ার সাথে সাথে উনি আমাদের প্রস্তাবটা গ্রহণ করলেন এবং পাকিস্তানি পতাকা উনি নামাই ফেলাইলেন এবং বাংলাদেশের পতাকা উনি উড়াইলেন। সেখানেই স্লোগান হলো জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। প্রস্তাব গ্রহণ করার পরে আমরা এখন পতাকা পাবো কোথায়? বাংলাদেশের পতাকা। সাথে সাথে আমাদের বন্ধুরা বাজারের দিকে গেল, যায়া নাজির খলিফা, একটা খলিফা ছিল, ওনাকে ধরে এনে ওনার দোকান খুলে পতাকা বানালো বাংলাদেশের। ওই পতাকাটাই আমরা জমিদার সাহেবের হাতে দিলাম। উনি নিজেও বানলেন, আমরাও বানলাম। পতাকার বাঁশটা উনি উঠালেন আর আমরা আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি আমরাও গাইলাম, উপস্থিত জনতাও গাইল, জমিদার সাহেবও গাইল। এবং তিনি এখানে সংক্ষিপ্ত বক্তব্য রাখছেন। সেই বক্তব্যটা হলো এই যে আমি পাকিস্তানের পক্ষে ছিলাম, আজ থেকে আমি বাংলাদেশের পক্ষে। বাংলাদেশ স্বাধীন হবে, তোমরা বেঁচে থাকো এবং তোমরা যুদ্ধ